বিশ্বের প্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো থাকার পর এখানে কটা কেসে ফিঙ্গারপ্রিন্টের উপর নির্ভর করে সাজা হয়েছে। আমাদের পুলিশ অফিসাররা ফিঙ্গারপ্রিন্ট কোথায় পাওয়া গেলে কিভাবে তুলতে হবে, সেটা কিভাবে প্রিজার্ভ করে পরীক্ষার জন্য পাঠাতে হবে, এটাই জানেন। যখন কোনো অপরাধীর বিরুদ্ধে তদন্ত হচ্ছে তখন রাজনৈতিক নেতাদের এটা ভুলে যেতে হবে যে ওই অপরাধীটা বিরোধী কোনো দলের না আমাদের দলের সমর্থক। এখন বিশ্বের মধ্যে জাপানের পুলিশ সব থেকে জনপ্রিয়। সেখানে অপরাধীরা অপরাধ করলে পুলিশকে তদন্ত করে অনেক ক্ষেত্রে বের করতে হয় না, অপরাধের স্বীকার করে নেয়। তো কেউ যখন আমাদের বিরুদ্ধে আইন ভাঙে আমরা তখন চিৎকার করি, কিন্তু আমি অন্যের বিরুদ্ধে আইন ভাঙছি কিনা এটা খুব কম ক্ষেত্রে আমরা চিন্তা করি। পুলিশ মন্ত্রীকেও আইন মানতে হবে, শুধু পুলিশকে না, পুলিশের ডিজিসিপিকেও মানতে হবে। পুলিশকে সফল হতে হলে পুলিশের ট্রেনিংটা খুব ভালো হতে হবে। আপনি বলেন যে পুলিশের ট্রেনিংটা খুব ভালো হচ্ছে, আমি মনে করি না যে এখানে পুলিশের ট্রেনিং খুব ভালো হয়। আমি ন্যাশনাল পুলিশের বলতে হায়দ্রাবাদে ট্রেনিং নিয়েছি, তারপর ব্যারাকপুরেও ট্রেনিং নিতে হয় আমাদের মাস 3 নিয়েছি, এবং পরবর্তীকালে আমি তো এডিজি ট্রেনিং হিসেবে ট্রেনিং দেখেছি। তা আমার ব্যক্তিগত মত আছে ট্রেনিং তত ভালো হয় না। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি। কলকাতাতে একটা ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো আছে। আপনি কি এটা জানেন যে বিশ্বের এটা প্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো? যখন আমেরিকাতে বা ইংল্যান্ডে ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো ছিল না, তখন কলকাতায় ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো ছিল। এটা খুব কম লোক জানে। কিন্তু বলুন তো যে এখানে বিশ্বের প্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো থাকার পর এখানে কটা কেসে ফিঙ্গারপ্রিন্টের উপর নির্ভর করে সাজা হয়েছে? আপনি একটাও দেখাতে পারবেন না 1 বছর যদি দেখেন। কেন হয় না? আপনি তামিলনাড়ুতে যান, পাবেন যে 1-2 কেস হয়েছে যেটা ফিঙ্গারপ্রিন্টের উপর নির্ভর করে হয়েছে। কারণ আমাদের এখানে যে কোনো অফিসারের কোথায় পোস্টিং হবে সেটা তার কাজ জানার উপর নির্ভর করে না, শাসক দলের কত নৈকট্য আছে তার গুড বুকে আছে কোথায় বলতে গেলে। তো সেইটা যদি ক্রাইটেরিয়া থাকে, যতই বলেন ভারতবর্ষের মধ্যে সব থেকে ভালো পুলিশ এখানে হবে না। ফিঙ্গারপ্রিন্টে সাজা হয় না কেন আপনি বুঝুন। ফিঙ্গারপ্রিন্টের একটা অনুষ্ঠানে আমি যোগ দিয়েছিলাম আইপিএস অফিসার হিসেবে। তো সেখানে যারা এক্সপার্ট ছিলেন তাদেরকে আমি প্রশ্ন করার ছিল না, আমি নিজে জানতে চাইছি বলে একটা প্রশ্ন করেছিলাম যে ধরুন একটা জায়গায় একটা ফিঙ্গারপ্রিন্ট আছে, সেটা ফিঙ্গারপ্রিন্ট ডেভেলপ করা তো অনেক প্রসেস আছে। পাউডার দিয়ে আপনি করতে পারেন, আইডিন ফিল্মিং করে করতে পারেন, নিন হাইডিন দিয়ে করতে পারেন, সিলভার নাইট্রেট দিয়ে করতে পারেন, অনেক পদ্ধতি আছে। তা আমি 3টে পদ্ধতির কথা তাদের জিজ্ঞেস করেছিলাম যে ধরুন ওটা নিন হাইডিন দিয়ে ডেভেলপ করার সম্ভাবনা আছে, আয়োডিন ফিল্মিং দিয়ে করার সম্ভাবনা আছে, সিলভার নাইট্রেট দিয়ে করার সম্ভাবনা আছে, আপনারা কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন? সে এক্সপার্টরা কিন্তু সে সঠিক উত্তর আমাকে তখন দিতে সমর্থ ছিলেন না। সেখানে ফিঙ্গারপ্রিন্টের দায়িত্বে যে ডিজি ছিলেন তিনিও ছিলেন উপস্থিত। আমি এটা বললাম কেন? আপনি দেখবেন আমাদের পুলিশ অফিসাররা ফিঙ্গারপ্রিন্ট কোথায় পাওয়া গেলে কিভাবে তুলতে হবে, সেটা কিভাবে প্রিজার্ভ করে পরীক্ষার জন্য পাঠাতে হবে, এটাই জানেন না। আমি জানেন না বলছি, কিছু অফিসারকে আপনি ইন্টারভিউ করুন, বলুক যে আমি জানি, তারপরে তাকে আমি প্রশ্ন করব। তো এই ট্রেনিংটা পুলিশের অফিসারদেরকে দিতে হবে এবং তারা যাতে কাজটা করতে পারে। আপনি ধরুন আরজিকর কাণ্ডের ব্যর্থতা নিয়ে আপনারা অনেক আলোচনা করছেন। তো আরজিকর কাণ্ডের যে স্যাম্পল পুলিশের লোকেরা কি জোগাড় করেছিল? করেনি। পোস্টমর্টম করার সময় ডাক্তারবাবুরা যেটা প্রেজেন্ট করেছে সেটুকু তো সম্ভব, কিন্তু পুলিশের তো সেটা জোগাড় করার জন্য ট্রেনিং দেওয়া হয়। একটা মেয়ে যার রেপ করে যাকে হত্যা করা হয়েছে তার শরীরে ফরেন বডি আছে কিনা, তার যে ভ্যাজাইনাল সোয়াব, এখানে পুলিশের লোকদেরও
কালেক্ট করা শেখানো হয়। তো এগুলো ট্রেনিংটা তাদের ভালো করে দিতে হবে। ধরুন আমার আর একটা অভিজ্ঞতার কথা বলছি, আমি তখন রেল পুলিশের ডিআইজি ছিলাম। বালিগঞ্জ স্টেশন থেকে, আমি নাম বলে দিচ্ছি আপনাকে, আমাকে একটা ফোন করে জানানো যে একটা ডেড বডি পাওয়া গিয়েছে। আমি অফিসারকে জিজ্ঞেস করলাম যে আপনি বলুন ডেড বডিটা কতক্ষণ আগে মারা গিয়েছে। উনি বললেন যে সেটা আমি কি করে বলবো। তা আমি জিজ্ঞেস করলাম আপনি দেখুন তো যে ডেড বডিতে রিগর মর্টিস হয়েছে। আমি বললাম রিগর মর্টিস জিনিসটা কি। আমি বুঝতে পারলাম যে আমাদের ট্রেনিং এর কথা। কিন্তু আমাদের পুলিশ অফিসারদের শেখানো হয় যে ডেড বডির তাপমাত্রা দেখে, ডেড বডির পোস্টমর্টম স্ট্রেনিং হয়েছে কিনা সেটা দেখে, তার রিগর মর্টিস হয়েছে কিনা সেটা দেখে, চোখের অবস্থা কিরকম আছে সেটা দেখে যে কতক্ষণ আগে এর মৃত্যু হতে পারে। ডাক্তারবাবুরা তো আরো দেখেন পোস্টমর্টম যখন করেন যে কখন খেয়েছিল, এটা জানা থাকলে কতটা হজম হয়েছে না হয়েছে সেসব দেখেও তারা বলতে পারেন যে ফুসফুসের অবস্থা কিরকম আছে, হার্ট অবস্থা কিরকম আছে, সেগুলো দেখে অনেক কিছু তারা সঠিক সিদ্ধান্ত দিতে পারেন। কিন্তু ইনকোয়েস্টের সময় পুলিশ অফিসাররাও অনেকটাই সিদ্ধান্ত দিতে পারেন। আমাদের এখানে খুব কম পুলিশ অফিসার আছে যাদের এই সঠিক ট্রেনিংটা আছে, সেটা তাকে ব্যবস্থা করতে হবে, এক। আর 2 নম্বর কথা, যে যখন কোনো অপরাধীর বিরুদ্ধে তদন্ত হচ্ছে তখন রাজনৈতিক নেতাদের এটা ভুলে যেতে হবে যে ওই অপরাধীটা বিরোধী কোনো দলের না আমাদের দলের সমর্থক। এই দুটো কাজ যদি করতে পারে তাহলে উনি যা বলছেন সেটা সম্ভব। যদি না করতে পারেন কোনো দিন সম্ভব নয়। যারা বলেন তারা খুব ভুল কথা বলেন। আমি অনেকবার ইন্টারভিউতে বলেছি, তারা স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে কলকাতা পুলিশকে তুলনা করে। স্কটল্যান্ড ইয়ার্ডটা কি সেগুলো তারা জানেন না, জানলে করতেন না। আমাদের কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারে, তার পিছনেও তো একটা কোনো রাস্তা আছে। তো ওখানে সিটি অফ লন্ডন পুলিশের নয়, লন্ডন মেট্রোপলিটন পুলিশের যে সদর দপ্তর তার পিছনের দিকের জায়গাটা হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড। তো তার সঙ্গে কলকাতা পুলিশের কি করে তুলনা হয়? আমি এটা খুব জোরের সঙ্গে বলছি, কারো যদি আপত্তি থাকে আমাকে বলবেন যে আমি ভুল বলছি। তো আপনি সেই সব লোকদের কথা বলছেন, ওসব কথার কোনো দাম নেই। যে কলকাতা পুলিশ এফিসিয়েন্ট ছিল এই জন্যে যে তখন কলকাতা ছিল ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী। আর এই রাজধানীর পুলিশ, কলকাতা পুলিশের একমাত্র বৈশিষ্ট্য আছে যেখানে কমিশনার অফ পুলিশ ডিজির অধীনে কাজ করেন না, সরাসরি হোম সেক্রেটারির অধীনে কাজ করেন। মুম্বাই পুলিশ কমিশনার আছেন কিন্তু তিনি ডিজির অধীনে কাজ করেন, কিন্তু কলকাতার পুলিশ কমিশনার ডিজির অধীনে কাজ করেন না। দেখুন অন্য জায়গায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, কলকাতাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখেছেন আপনি? এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা এখানে কমিশনার অফ পুলিশ থেকে আরম্ভ করে ডেপুটি কমিশনার অফ পুলিশ পর্যন্ত দেওয়া আছে। এখানে কালেক্টর আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নাই। তো এই রকম বিভিন্ন কারণে যেহেতু যারা ইংরেজ শাসকরা ছিলেন তাদের নিরাপত্তার জন্য পুলিশের উপর অনেকটা নির্ভর করতেন, সেই জন্য কলকাতা পুলিশের বিশেষ বিশেষ ব্যবস্থা ছিলেন। যেমন এখানে ইনকোয়েস্ট যেটা পুলিশের লোকেরা অন্য জায়গায় করে, এখানে করোনার করে, এখানে শেরিফ পদ আছে। এরকম কলকাতা পুলিশের অনেকগুলো বিশেষ ব্যবস্থা ছিল। যেমন কলকাতা পুলিশের লোকেদেরকে আগে কলকাতা পুলিশের কোনো আইপিএস অফিসার পোস্টিং হলে থেকে জেপি বলা হতো, জানেন? জেপি কথার অর্থ কি? জাস্টিস অফ পিস। তারা ওয়ারেন্ট ইস্যু করতে পারতেন এবং তারা কোনো লোককে জেলে পাঠাতে পারতেন। সেটা এই নতুন সিআরপিসি হওয়ার সময় এটা বাদ হয়ে গেছে। এই ক্ষমতাটা তাদের এখন আর নেই, কিন্তু কলকাতা পুলিশের এই ক্ষমতাও ছিল। সেই জন্য কলকাতা পুলিশের আলাদা নাম ছিল। কিন্তু ওই যে কিছু না জানা লোকেরা যে ভুল তুলনা করেন, সেগুলো আমার মনে হচ্ছে বলো যে আমি পুলিশ সম্পর্কে জানার জন্যেই একটু পড়াশোনা করেছিলাম বিভিন্ন দেশের পুলিশ সম্পর্কে, যে সব দেশের পুলিশ আমাদের মতো এত ঘৃণিত কিনা। যেমন আগে ইংল্যান্ডের পুলিশ প্রচণ্ড জনপ্রিয় ছিল, এখন এই রেশিয়াল রাইটের জন্য তাদের জনপ্রিয়তা খানিকটা কমেছে। এখন বিশ্বের মধ্যে জাপানের পুলিশ সব থেকে জনপ্রিয়। সেখানে অপরাধীরা
অপরাধ করলে পুলিশকে তদন্ত করে অনেক ক্ষেত্রে বের করতে হয় না, অপরাধের স্বীকার করে নেয়। আমি একটা গল্পের কথা বলছি, আমি এই বই পড়তে গিয়ে জেনেছিলাম যে আমেরিকার এক প্রফেসর পুলিশের উপর একটা বই লিখতে চাইছিলেন। তো জাপানের পুলিশ কি করে এত জনপ্রিয়তা জানার জন্য এখানে আসেন, জাপানে আসেন। দেখুন অন্য দেশের আমরা যাই দোষ দিই, তাদের কতকগুলো সে পুলিশের উপর বই লিখছে, অথচ পুলিশে ভর্তি হচ্ছে, পুলিশের কাজ করছে, সেই জন্য কেন তারা যেরকম ব্যবহার করে সেটা বুঝছেন। তিনি অন্য দেশে এসে দেখছেন যে এই ব্যাপারগুলো আমাদের দেশে আগে তেমন ছিল না, এখন খানিকটা হচ্ছে। তো উনি যে গল্পটা লিখেছেন তার বইয়ে, সেটা হচ্ছে রাস্তায় একজন ছাত্র মানে ট্রাফিক রুল কিছু ভেঙেছিলেন, মানে ইচ্ছাকৃতভাবে নাও হতে পারে। তো ওখানে রাস্তায় যিনি পুলিশের লোক ছিলেন, তিনি ছাত্রকে ডেকে ভদ্রভাবে বললেন যে তুমি কোন কলেজে পড়ো, ওই প্রিন্সিপালের নাম্বারটা আমাকে দাও। তো ছাত্র সঙ্গে সঙ্গে হাত জোর করে তার সামনে দাঁড়িয়ে গেল যে আপনি আমার যা করতে হয় করুন, আমাকে ধরে যেতে নিয়ে যান, জেলে দিতে চান দিন, কিন্তু দয়া করে প্রিন্সিপালকে ফোনটা করবেন না। তখন বেলি পরে জানতে চাইলেন সেটা সেই অফিসারের কাছে, সেই ছাত্রের কাছেও, জেনে যেটা লিখলেন যে সেখানে প্রিন্সিপাল সম্মানীয় ব্যক্তি, এই ছাত্র তাকে এতটা সম্মান করে এবং ছাত্রটা এরকম আইন বিরুদ্ধে একটা কাজ করেছে প্রিন্সিপাল জানুক, সেই ছাত্র চাইছেন না। ফলে তিনি সব রকম সাজা নিতে প্রস্তুত আছেন, কিন্তু প্রিন্সিপাল কাছে তো বলা হয় না। তো তিনি তারপরে মন্তব্য করছেন যে আমাদের এখানে হলে প্রিন্সিপালকে ওই ছাত্রদের হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য পুলিশ ডাকতে হতো, তাহলে কি করে আমাদের পুলিশ এত জনপ্রিয় হবে? বোঝাতে পারলাম? কালচারও একটা থাকতে হয়। আমরা অন্য কেউ যখন আমাদের বিরুদ্ধে আইন ভাঙে আমরা তখন চিৎকার করি, কিন্তু আমি অন্যের বিরুদ্ধে আইন ভাঙছি কিনা এটা খুব কম ক্ষেত্রে আমরা চিন্তা করি। যে আমি যা বলছি বা করছি তাতে আইন ভাঙা হচ্ছে কিনা আমার খেয়াল রাখা উচিত। আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি একটা কথা, যেমন আপনি আমাকে যখন প্রথম প্রশ্ন করলেন, আপনি যে লোকটাকে গ্রেপ্তার করা হচ্ছে আপনি বলে দিলেন জঙ্গি। ধরুন আমি তাকে জঙ্গি বললাম, কোর্টে মামলাতে তিনি ছাড়া পেলেন, আমার বিরুদ্ধে মামলা করলেন যে আপনি আমাকে জঙ্গি বলেছেন, আমি জঙ্গি নই, তাহলে আপনার বিরুদ্ধে মানহানির মামলা কেন করবো না? আমি কি বলবো বলুন? আপনাকে বোঝাতে পেরেছি যে উনি অভিযুক্ত, এখন কোর্ট যখন ওনাকে জঙ্গি বলবেন আমি তখন তাকে জঙ্গি বলতে পারি। যেমন ধরুন আপনাদের একজন সাংবাদিক, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, বছর 3 হাজতে রেখেছেন, ইডি তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন, সিবিআই তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন, তিনি চার্জশিটের অভিযুক্ত আমি বলতে পারি। আত্মহত্যা তিনি নাটক করে করুন আর ইচ্ছে করে করুন, সেই কেসে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, আমি কনভিক্টেড ক্রিমিনাল বলতে পারি। এবং হাইকোর্টে মানহানির মামলায় তার সাজা হয়েছে, অতএব আমি তাকে সাজাপ্রাপ্তও বলতে পারি, আমার মানহানি কেউ করতে পারবে না। আমি বোঝাতে পারলাম কথাটা? তো সেই জন্য আমি যখন কথা বলি, আপনারা এটা খেয়াল করেননি, দেখবেন যে আমি কথাটা এইভাবে বলি যাতে সেটা আইন বিরুদ্ধ না হয়। পুলিশ মন্ত্রীকেও আইন মানতে হবে, শুধু পুলিশকে না, পুলিশের ডিজিসিপিকেও মানতে হবে, এসপিকেও মানতে হবে, ওসিকেও মানতে হবে, কনস্টেবলকেও মানতে হবে, না হলে আইনের শাসন হয় না। পুলিশ রাজও চলবে, আইনের শাসনও চলবে, দুটো একসঙ্গে হয় না। পুলিশকে আইন মেনে কাজ করতে হবে। আমি তো বরাবর এটা বলতাম, আমার পুলিশের লোকদের সঙ্গে অন্য কারণে বিরোধ নাই। আপনি দেখবেন যে জুনিয়র অফিসাররা কেউ আমার বিরুদ্ধে বলে না, কিন্তু হয় রাজনৈতিক নেতা নাহলে সিনিয়র অফিসার, যাদের বেআইনি অর্ডার আমি মানতাম না, যাদের কথায় বেআইনি কাজ আমি করতাম না, তারা আমাকে পছন্দ করে না। কিন্তু জুনিয়র অফিসাররা আপনি কথা বলে দেখবেন যে খুব কম জুনিয়র অফিসার পাবেন যারা আমাকে পছন্দ করে।